আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 10ম অধ্যায়, অর্থাৎ আর্থিক বিবরণী নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি। দেখো, 3 নম্বর সৃজনশীল প্রশ্ন আমাদেরকে কি বলেছে বর্নিল ট্রেডার্সের 2022 সালের 31শে ডিসেম্বর তারিখের রেওয়া মিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। কি বলা আছে ভাইয়া? কি তথ্য দেওয়া আছে একটু দেখো। প্রারম্ভিক মজুদ পণ্য 25,000 টাকা, তারপরে আমার দেওয়া আছে হচ্ছে ক্রয় ও বিক্রয় 70,000 ও 1,40,000, বেতন 7,500, বিমা সেলামি 8,500, ফেরত 3,200, 4,500, বিদ্যুৎ খরচ 2,200, আন্তঃপরিবহন মানে আমার কাছে যেই পরিবহনটা আসতেছে, আমার কাছে কোন পরিবহনটা আসবে ভাইয়া? আমি যদি পণ্যদ্রব্য ক্রয় করি, ওই ক্রয়কৃত পরিবহনটাই কিন্তু আমার কাছে আসে, তাই না? তাইলে আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন। তারপর হচ্ছে বিজ্ঞাপন খরচ 4,500 টাকা, উপভাড়া হচ্ছে 1,500 টাকা, কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি কত টাকা? 2,000 টাকা। বিবিধ দেনাদার হচ্ছে কত? বিবিধ দেনাদার হচ্ছে আমার এখানে 32,000 টাকা। ওকে, রিকোয়ারমেন্ট আমরা দেখি। বলা আছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 17,500 কিন্তু বাজার মূল্য 20,000 টাকা। ভাইয়া, সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে আমরা একটা নীতি অনুসরণ করি। সেই নীতিটা হচ্ছে রক্ষণশীলতার নীতি, এবং রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে, আবারও বলছি, রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেই দামটা কম আমরা সবসময় ওই দামটা গ্রহণ করব। সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেই দামটা কম আমরা সবসময় ওই দামটা গ্রহণ করব। তাহলে 20,000 কম না 17,500 কম? ডেফিনেটলি কম হচ্ছে 17,500। ওকে ফাইন, 17,500। এরপরে দেখো কি বলা আছে, পণ্য ক্রয় 15,000 টাকা অন্তর্ভুক্ত হয়নি। এটা একবার ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত হবে, আরেকবার যদি পাওনাদার বা প্রদেয় হিসাব থাকে তার সাথে একবার অন্তর্ভুক্ত হবে। আমাদের এখানে কোনো কিছু বলা নাই। 3 নম্বরে দেনাদারের উপরে 5% সঞ্চিতি ধার্য করতে হবে। এই যে দেনাদারের পাশে 3 লিখে রাখলাম, কুরিন বা অনাদায়ী পাওনার পাশে 3 লিখে রাখলাম। আমরা রিকোয়ারমেন্টে যাব। আমাদের ক নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো। আমাদের ক নম্বর প্রশ্নে বলেছে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া, নিট দেনাদার কিসের পরিমাণ ভাইয়া? নিট দেনাদারের পরিমাণ বের করতে বলছে, তাই না? আচ্ছা, এই যে নিট দেনাদার, এটা বের করে একটা সূত্র আমরা শিখছিলাম, সেটা হচ্ছে দেনাদার যোগ অলিখিত বিক্রয় মাইনাস নতুন কুরিন বা নতুন অনাদায়ী পাওনা, যেই অ্যামাউন্টটা বের হবে যোগ বিয়োগ করার পরে ওইখান থেকে বাদ দিব বাদ নতুন কুরিন সঞ্চিতি, দেন যেই অ্যামাউন্টটা বের হবে ওই অ্যামাউন্ট থেকে আমরা বাদ দিব দেনাদারের বাট্টা সঞ্চিতি, তাই না? আচ্ছা, আমরা একটু আমাদের প্রশ্নের দিকে তাকাই। এই প্রশ্নের দিকে তাকাই। সবার প্রথম দেনাদার। সবার প্রথম কি? দেনাদার। ভাইয়া, দেনাদার আমার এই প্রশ্নে কত টাকা দেওয়া আছে? বিবিধ দেনাদার 32,000 টাকা। বিবিধ দেনাদার 32,000 টাকা। বিবিধ দেনাদার কত টাকা? 32,000 টাকা, তাই না? ওকে ফাইন, আমি লিখলাম বিবিধ দেনাদার 32,000 টাকা। এরপরে কি করতে হবে ভাইয়া? যোগ করতে হবে অলিখিত বিক্রয়। ভাইয়া, আমার এই পুরো প্রশ্নে কোথাও অলিখিত বিক্রয় কি আছে? আমার এই পুরো প্রশ্নে কোথাও অলিখিত বিক্রয়ের পরিমাণ দেওয়া নাই। ওকে, তাহলে অলিখিত বিক্রয় লিখতে পারলাম না। এরপরে আমার লিখতে হবে কি? এরপরে আমার লিখতে হবে হচ্ছে কি নতুন কুরিনের পরিমাণ। কি লিখতে হবে? নতুন কুরিন। একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমার এই প্রশ্নে কোথাও কি নতুন কুরিন সঞ্চিতি এগুলো দেওয়া থাকবে হচ্ছে আমার রেওয়া মিলে সমন্বয়ের মধ্যে। নতুন কুরিন সঞ্চিতি এগুলো দেওয়া থাকবে কোথায়? সমন্বয়ের মধ্যে। আমার পুরো সমন্বয়ে কোথাও কি নতুন কুরিন বা নতুন কুরিন সঞ্চিতি এসব কোনো কিছু বলা আছে? কিচ্ছু বলা নাই।
তাহলে নতুন কুরিনও আমার এখানে আসতেছে না। আচ্ছা, এরপর হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। আমার এই যে প্রশ্নে দেখো কি বলছে, আমার এই প্রশ্নে বলেছে দেনাদারের উপর 5% হারে, দেনাদারের উপর 5% হারে অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য করো। এই দেনাদারের উপরে 5% হারে কি করতে বলছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে বলছে। যেহেতু আমি অলিখিত বিক্রয় এবং নতুন অনাদায়ী পাওনা কোনোটাই পাই নাই, অলিখিত বিক্রয় বা নতুন অনাদায়ী পাওনা কোনোটাই আমি পাই নাই, তো যেহেতু আমি পাই নাই আর কি করার আছে, এখন আমাকে তাহলে ডিরেক্ট অনাদায়ী পাওনা সঞ্চিতিতে চলে যাইতে হচ্ছে। কত পার্সেন্ট সঞ্চিতি? 5% সঞ্চিতি। সঞ্চিতির পরিমাণ কত পার্সেন্ট? সঞ্চিতির পরিমাণ হচ্ছে 5%। ওকে, তাইলে এইখান থেকে আমরা বাদ দিব, বাদ নতুন কুরিন, বাদ নতুন কুরিন সঞ্চিতি, বাদ নতুন কুরিন সঞ্চিতি। আচ্ছা, নতুন কুরিন সঞ্চিতি কত? 5%। কার 5%? এখন যেটা ব্যালেন্স আছে তার 5%। যদি দেনাদারের সাথে আমি অলিখিত বিক্রয় যোগ করতাম, নতুন কুরিন বিয়োগ করতাম, এরপরে যেই অ্যামাউন্ট থাকতো ওই অ্যামাউন্টের উপরে আমি 5% করতাম। এখন যেহেতু ওই জিনিসগুলো যোগ বা বিয়োগ করার জন্য আমার প্রশ্নে এক্সিস্ট নাই, আমার প্রশ্নে ওই এন্ট্রিগুলো নাই, তাহলে নেট দেনাদারের উপরে নেট দেনাদারের উপরে আমি আসলে কি করে দিব, এই 5% করে দিব, তাই না? তাইলে এখানে আমার 32,000 ইন্টু 5%, 32,000 ইন্টু 5% করলে কত আসে ভাইয়া? করলে আমার এখানে আসে হচ্ছে 1,600 টাকা। ভাইয়া করলে আমার এখানে আসে কত? আসে হচ্ছে 1,600 টাকা। এখন তাহলে তুমি এক কাজ করো, এই 32,000 টাকা থেকে বাদ দিয়ে দাও 1,600 টাকা, তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 30,400 টাকা, 30,400 টাকা। ওকে, এরপরে বাদ দিতে হবে কি ভাইয়া? এরপরে বাদ দিতে হবে দেনাদারের বাট্টা সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি। ভাইয়া আমার এই প্রশ্নে কোথাও দেনাদারের বাট্টা সঞ্চিতি আছে? নাই। না থাকলে আমি কি চুরি করে নিয়ে আসবো? চুরি করে নিয়ে আসার তো কোনো সুযোগ নেই। তাইলে এই যে যেই অ্যামাউন্টটা বের হইল, এই অ্যামাউন্টের নামই আমার জন্য নিট দেনাদার। তার মানে একটু খেয়াল করে দেখো, আমাকে ছক মুখস্থ করতে হচ্ছে কিন্তু অনেক বড় বড় ছক, কিন্তু আলটিমেটলি পরীক্ষায় কিন্তু সকল এন্ট্রিগুলো আমাদের এখানে থাকবে না। দেখো ভাইয়া এখানে আমার কত আসছে? 30,400 টাকা। আবারও বলছি, আমাকে মুখস্থ করতে হচ্ছে পুরো ছকটা, পুরো বড় ছকটা পুরোটা একসাথে আমাকে মুখস্থ করতে হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্রশ্নে আমার কিন্তু সবগুলো প্রশ্ন থাকতেছে না, সবগুলো প্রশ্ন আমার লিখতে হচ্ছে না। আমার কথাটাকে আমি বুঝাইতে পারতেছি ভাইয়া? কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বইল। আচ্ছা, এরপরে খ নাম্বারে বলছে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ বের করতে। ওকে, আমরা মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ বের করব, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা আসি খ নাম্বার প্রশ্নে। বলেছে উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে বর্ণিল ট্রেডার্সের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, মোট মুনাফা বা ক্ষতি এটা বের করার সূত্র কি? সূত্র হচ্ছে বিক্রয়, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় বের করার সূত্র কি ছিল? বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাট্টা বাদ মুনাফাবিহীন বিক্রয়। তাইলে আমরা আগে আসি বিক্রয়ের মধ্যে, দেখি কি কি এন্ট্রি আছে, কি কি এন্ট্রি আছে এটা আমরা দেখি। এই যে বিক্রয় এখানে পাইছি, বিক্রয় যেহেতু পরে বলা আছে, বিক্রয়ের টাকাও পরেই থাকবে, 1,40,000 টাকা। এই জায়গা থেকে আমরা বাদ দিব ফেরত। বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত ডেবিট 3,200 টাকা, 3,200 টাকা, তাই না? ওকে, তাইলে এই যে বিক্রয় লিখলাম বাদ বিক্রয় ফেরত, বাদ বিক্রয় ফেরত। তাইলে আমি এই 1,40,000 টাকা থেকে বাদ দিব 3,200, বাদ দিলে আমার থাকবে কত? 1,36,800 টাকা। এই যে 1,36,800 টাকা থাকলো, এটা হচ্ছে আমার জন্য নিট বিক্রয়। 1,36,800 টাকা থাকলো, এটা হচ্ছে আমার জন্য নিট বিক্রয়, এটা আমার জন্য কি? নিট বিক্রয়। এরপরে বাদ দিতে হবে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এর মধ্যে সবার প্রথমে আসবে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। কই?
এই যে প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য কত, 25,000 টাকা। তাইলে এই যে দেখো প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা। ওকে, এরপরে যোগ করব কি, ক্রয়। ক্রয়ের সাথে কিছু যোগ বিয়োগ করার এন্ট্রি আছে আমার। এই যে দেখো ক্রয় এখানে আছে, ক্রয় কত টাকা, ক্রয় হচ্ছে আমার 70,000 টাকা। ক্রয়ের সাথে যোগ করব সর্বপ্রথম অলিখিত ক্রয় 15,000 টাকা, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো, ক্রয় হচ্ছে 70,000, অলিখিত ক্রয় হচ্ছে আমার 15,000 টাকা। ওকে, এরপরে বাদ দিতে হবে ক্রয় ফেরত। ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট, কত, 4,500। তাইলে এই জায়গায় যদি আমরা যোগ করি 70,000 যোগ 15,000 বিয়োগ 4,500, কত আসে ভাইয়া, 80,500। কত আসে, 80,500। ওকে, তাহলে এই যে দেখো আমরা এগুলো সব যোগ বিয়োগ করে নিট ক্রয় বের করলাম 80,500 টাকা, 80,500 টাকা। ওকে, প্রত্যক্ষ খরচের মধ্যে কি কি আছে ভাইয়া? প্রত্যক্ষ খরচের মধ্যে শুধুমাত্র আন্তঃপরিবহন আছে। আন্তঃপরিবহনের আরেক নাম হচ্ছে ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন কত, 2750 টাকা, 2750। এই যে আমি লিখলাম 2750। আচ্ছা, এখন তাহলে একটু খেয়াল করো, 25,000, তারপর হচ্ছে 80,500, এরপর 2700, 2750, এই তিনটা যোগ করলে আমার আসে 1,08,250। 1,08,250 থেকে আমি আমার সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেই দামটা কম, আমাকে ওই দামটা গ্রহণ করতে হয়েছিল কি অনুযায়ী, রক্ষণশীলতার নীতি অনুযায়ী। তাহলে আমি কত গ্রহণ করলাম, 17,500। এইটাকে আমি কি করলাম, আমার প্রতিষ্ঠানের সমাপনী মজুত পণ্য হিসাবে নিয়ে নিলাম। তাহলে এইটা থেকে আমি বাদ দিলাম 17,500, বাদ দিলে থাকে হচ্ছে 90,750। এই 90,750 টাকা আমার জন্য হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই 90,750 টাকা হচ্ছে আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়। এই 90,750 টাকা হচ্ছে আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? আচ্ছা, এই জায়গা থেকে আমি কি বাদ দিব ভাইয়া, নিট বিক্রয় থেকে আমি বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে আমি বাদ দিব কি, বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় 1,36,800, আর এই জায়গা থেকে আমি বাদ দিব কত, বাদ দিব হচ্ছে আমি 90,750। 1,36,800 টাকা থেকে 90,750 বাদ দিলে থাকে কত, থাকে হচ্ছে 46,050 টাকা। তাহলে ভাইয়া আমার মোট মুনাফার পরিমাণ কত, আমার মোট মুনাফার পরিমাণ হচ্ছে 46,050 টাকা। আচ্ছা, চলে আসি আমরা গ নাম্বার প্রশ্নে। ভাই আমাদের প্রশ্ন নাম্বার গতে কি চাইছে আমাদের কাছে ভাইয়া, দেখো তো। গ নাম্বার প্রশ্নে বলেছে মোট মুনাফা 45,000 টাকা ধরে, অর্থাৎ এই জায়গায় যে আমার 46,050 টাকা বের হয়েছে, ওরা ওইটার কথা আমাকে বলতেছে না। আমার এখানে যে 46,050 টাকা মোট মুনাফা বের হয়েছে, ওরা আমাকে এটার কথা বলতেছে না। ওরা আমারে বলতেছে যে ভাই তুমি নতুন করে মোট মুনাফা ধরো, তুমি নতুন করে মোট মুনাফা ধরো। কত ধরবা, 45,000 টাকা ধরবা। এই নতুন করে মোট মুনাফা 45,000 টাকা ধরে আমার প্রতিষ্ঠানের নিট লাভ অথবা নিট ক্ষতির পরিমাণ বাইর করতে বলছে। নিট লাভ অথবা নিট ক্ষতির পরিমাণ বাইর করতে বলছে। ওকে, আমি নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ বের করব। তাইলে সবার আগে আমি গিয়ে কী করবো ভাইয়া, মোট মুনাফা ধরবো 45,000 টাকা। সবার আগে আমি গিয়ে কী ধরবো ভাইয়া, মোট মুনাফা 45,000 টাকা। ওকে ওকে, তাহলে সবার আগে মোট মুনাফা, প্রশ্নে প্রদত্ত কত টাকা, মোট মুনাফা 45,000 টাকা। ওকে ফাইন, মোট মুনাফা আমি ধরলাম 45,000 টাকা। মোট মুনাফা ধরলাম কত, 45,000 টাকা। এটা থেকে আমি বাদ দিয়ে দিব, এটা থেকে আমি বাদ দিয়ে দিব কিসের পরিমাণ ভাইয়া, বাদ দিব আমি পরিচালন ব্যয়ের পরিমাণ। বাদ দিব কিসের পরিমাণ ভাইয়া, বাদ দিব হচ্ছে আমি পরিচালন ব্যয়ের পরিমাণ। আমার প্রশ্নের দিকে তাকাই, পরিচালন ব্যয় কি কি আছে ভাইয়া, আমার প্রশ্নের দিকে আমি তাকাই, পরিচালন ব্যয় আমার প্রশ্নে কি কি দেওয়া আছে, বেতন, বিমা সালামি, বিদ্যুৎ খরচ, বিজ্ঞাপন, এগুলো সব হচ্ছে আমার জন্য
পরিচালন ব্যয়। তাহলে আমি লিখলাম বেতন, বিমা খরচ, বিদ্যুৎ খরচ, বিজ্ঞাপন। ওকে, এরপরে ভাইয়া আমার এখানে চলে আসছে কুরিন সম্পর্কিত কোনো কিছু, তাই না? আমি দেখো 1 নম্বর প্রশ্নেও বলছি যদি আমার প্রশ্নে কুরিন সম্পর্কিত কোনো কিছু চলে আসে তাহলে আমার কাজ হচ্ছে আমি 4টা লাইন মুখস্থ লিখব। কুরিন সম্পর্কিত কোনো কিছু আমার প্রশ্নে চলে আসলে আমি 4টা লাইন মুখস্থ লিখে দিব। সেই 4টা লাইন কি কি ভাইয়া? সেই 4টা লাইন হচ্ছে 1 নম্বর হচ্ছে পুরাতন কুরিন যোগ যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। ভাই একটু খেয়াল করো, পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি বাদ পুরাতন কুরিন সঞ্চিতি, জাস্ট ঠাড়া মুখস্থ লিখে ফেলবো। এর মধ্যে পুরাতন কুরিন এবং পুরাতন কুরিন সঞ্চিতি এই দুইটা আমি পাবো রেওয়া মিলের মধ্যে, নতুন কুরিন ও নতুন কুরিন সঞ্চিতি এই দুইটা পাবো আমি সমন্বয়ের মধ্যে। তাইলে আমার এই প্রশ্নে রেওয়া মিলে কোনো কুরিন নাই, সমন্বয়ে কোনো কুরিন নাই। কুরিন সঞ্চিতি আছে যেটা আমি বের করছি ক নাম্বার প্রশ্নে। কুরিন সঞ্চিতির পরিমাণ আমি ক নাম্বার প্রশ্নে বাইর করছি, সেটা হচ্ছে নতুন কুরিন। নতুন কুরিন হচ্ছে 1600 টাকা আমি আমার এই প্রশ্নে বের করছি। 1600 টাকা আমি আমার এই প্রশ্নে বের করছিলাম ক নাম্বার প্রশ্নে। তাইলে 1600। পুরাতন কুরিন থাকবে রেওয়া মিলে, পুরাতন কুরিন সঞ্চিতি রেওয়া মিলে আছে কত? রেওয়া মিলে আছে হচ্ছে 2000 টাকা। তাইলে এই জায়গায় আমি লিখবো 2000 টাকা, এটা মাইনাস করতে হবে। মাইনাস করলে এখানে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে মাইনাস 400 টাকা। কত থাকবে? মাইনাস 400 টাকা। তাইলে এই যে দেখো ভাইয়া আমি এখানে যোগ বিয়োগ করে এই জায়গায় আমি এখানে লিখে দিলাম মাইনাস 400। হিসাব বিজ্ঞানে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট মানেই হচ্ছে মাইনাস। হিসাব বিজ্ঞানের প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট মানেই কি? মাইনাস। মাইনাস কত টাকা ভাইয়া? মাইনাস হচ্ছে 400 টাকা। ওকে ফাইন। এখন আমরা এগুলো সব যোগ করব কিন্তু 400 টাকা বাদ দেব। তাহলে দেখো 7500 যোগ 850, দাঁড়াও 1 মিনিট, 7500 যোগ 850 যোগ 2200 যোগ 4500 মাইনাস 400 করলে কত আসে ভাইয়া? 14650। তাহলে মোট মুনাফা থেকে এই জায়গা থেকে আমি কি করলাম ভাইয়া? পরিচালন ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিলাম। মোট মুনাফা আমাকে প্রশ্নে ধরতেই বলছিল 45,000 টাকা। তো মোট মুনাফা 45,000 টাকা ধরে আমি এই জায়গা থেকে পরিচালন ব্যয়ে 14,650 টাকা বাদ দিয়ে দিছি। তাহলে আমার থাকলো কত? থাকলো হচ্ছে 30,350 টাকা। এই 30,350 টাকা হচ্ছে আমার জন্য পরিচালন মুনাফা। আমার জন্য কি এটা? পরিচালন মুনাফা। ওকে, পরিচালন মুনাফা বের করার পরে পরিচালন মুনাফার সাথে আমার যোগ করতে হয় যোগ অন্যান্য আয়, বিয়োগ করতে হয় অন্যান্য ব্যয়। কিন্তু তুমি যদি প্রশ্নের দিকে ঠিক করে তাকাও, দুনিয়ার সব কিছু আমরা নিয়ে নিছি শুধুমাত্র এই উপভাড়া বাদ দিয়ে, শুধুমাত্র এই উপভাড়া 1500 টাকা বাদ দিয়ে। উপভাড়া একটা আয়, অন্যান্য আয়। তাহলে এই যে উপভাড়া লিখলাম, অন্যান্য আয়ের মধ্যে 1500 টাকা। তাহলে 30,350 যোগ 1,500 সমান সমান 31,850 টাকা। এই যে যেহেতু পজিটিভ আসছে তার মানে এটা আমার জন্য নিট মুনাফা। তাহলে ভাইয়া আমার এই প্রশ্নে নিট মুনাফার পরিমাণ কত? 31,850 টাকা। কত টাকা ভাইয়া? 31,850 টাকা। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 10ম অধ্যায়ের 3 নম্বর সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম। তোমাদের যদি 4 নম্বর প্রশ্নেরও সমাধান প্রয়োজন মনে হয় তাহলে 4 নম্বর প্রশ্নের শুরুতে থাকা কিউআর কোডটি স্ক্যান করলেই তোমরা কিন্তু ওই প্রশ্নের সমাধানটি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখতে পারবে। আর যারা যারা বইটা কিনো নাই তারা কিন্তু এই চমৎকার সুবিধাটি উপলব্ধি করতে চাইলে তোমাদেরকেও কিন্তু বইটা কিনে ফেলতে হবে। বইটা কিনে প্রত্যেকটা প্রশ্নের সাথে যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডগুলো দেখে তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরও বেশি গোছালো, আরও বেশি সাজানো করতে হবে। তাহলে তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।